জন্মবার্ষিকীতে জিয়ার সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা। ফ্যাসিস্টরা যেন দলে ভিড়তে না পারে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ, জানালেন চিফ প্রসিকিউটর। দুর্নীতি মামলার আসামি পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ নিয়ে প্রশ্ন দুদকের। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজাভোগী বিডিআর সদস্যদের বিস্ফোরক মামলায় জামিন। আদেশ শুনে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আগের মতো ভারতকে ছাড় নয়, চাঁপাইনবাবগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের বার্তা অনুধাবন করতে পারেনি দিল্লি, মত বিশ্লেষকদের। 4 কোটি টাকার চেক ডিজনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 1 বছর আগে সমন জারি হলেও হাজির হননি আদালতে। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযানে টাকা ও চেক জব্দ। সাবেক কৃষিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের বিরুদ্ধে দুর্নীতির মামলা। পনেরো মাসেরও বেশি সময় পর অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর। ফিলিস্তিনিদের উল্লাস, বাড়ি ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, এবার জানাচ্ছি বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে, এ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এরপরেই সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। আপসহীন যোদ্ধা আর মুক্তির মহানায়কের জন্মদিন আজ। সেই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের নায়ক জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে সাবেক রাষ্ট্রপতিকে স্মরণ করেন তারা। পরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্যবদ্ধ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম, যিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। একই সাথে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর গুরুত্ব দেন তিনি। এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। 1936 সালে বগুড়া জেলার বাগমারায় জন্ম নেন সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে এ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে। জিয়াউর রহমানের 89তম। দর্শক, এই সংবাদটি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। যে কোনো মূল্যে ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে। বলেন, ফ্যাসিস্টরা যেন দলে ঢুকে না পড়ে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, 5 আগস্টের পর ফ্যাসিস্টদের অনেকেই কৌশলে বিভিন্ন দলে ভেড়ার চেষ্টা করছে। তারা যেন কোনোভাবেই বিএনপিতে যোগ দিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও বলেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা ভালো থাকবে না। কোনো কারণে অন্য কেউ সরকার গঠন করলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, এটা খোঁড়া যুক্তি। নির্বাচন ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না। আরও বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। যখন দেশ পরিচালনার দায়িত্ব নিবে অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটিই হোক না কেন, আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ। দুর্নীতি শুরু হয়ে গেছে, দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনারা লক্ষ্য দিন। আপনারা যেন সুশাসন দিতে পারেন সেদিকে নজর দিন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়ে জানতে চান তিনি। এ সময় ট্রাইব্যুনালের বিচারের কাজে জাতিসংঘের সমর্থন চান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এই প্রথম চিফ প্রসিকিউটর কার্যালয়ে এলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দীর্ঘ আলাপে গোয়েন লুইস জানতে চান জুলাই আগস্টের হত্যার বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে। এ সময় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর পর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় 1.5 শতাধিক অভিযোগ জমা পড়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে। অল্প সময়ের মধ্যে 2-1টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত 2-1টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ট্রাইব্যুনাল। কোনো উত্তর না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেন চিফ প্রসিকিউটর। আমরা তো কয়েক ধাপে আসলে রিপোর্ট দিতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক বলেছেন, পূর্বাঞ্চলে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় আসামি পুতুল, আর হুকুমের আসামি তার মা শেখ হাসিনা। এমন মামলার আসামি কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে দুদক। তদন্তের স্বার্থে চিঠি দেয়া হচ্ছে একাধিক দপ্তরেও। এদিকে
সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়া 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের ঘটনায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে, যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। বিডিআর হত্যা মামলায় খালাস পাওয়া 2 শতাধিক আসামি বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত তাদের জামিন দেন। আইনজীবীরা জানিয়েছেন, খালাস পাওয়া বা সাজা ভোগ শেষেও তারা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। এখন তাদের মুক্তিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে হত্যা মামলায় যারা নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন তারাই জামিন পাবেন বলে আদেশ দিয়েছেন বিচারক। প্রতীক্ষাটা দীর্ঘদিনের। কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় খালাস পেয়েও যারা দীর্ঘদিন জেল খাটছিলেন তারা মুক্তি পাবেন শুনে আদালত প্রাঙ্গণে আনন্দ অশ্রুর রোল। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়া হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় জামিন ও সাক্ষ্য গ্রহণের শুনানি। ধার্য করা দিনে রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। কাশিমপুর ও কেরানীগঞ্জ থেকে হাজির করা হয় শখানেক আসামিকে। প্রথমে আদালতে একজন প্রত্যক্ষ সাক্ষী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন, বর্ণনা করেন ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বেলা 2টার পর শুরু হয় জামিন শুনানি। এ সময় হত্যা মামলায় খালাস পাওয়াদের বিস্ফোরক মামলায় জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 2 শতাধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানান আসামিপক্ষের আইনজীবীরা। বলেন, হত্যা মামলায় ইতোমধ্যে যাদের সাজা ভোগ হয়ে গেছে পর্যায়ক্রমে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করবেন আদালত। যে 256 জন যাদের 10 বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা 2010 সাল থেকে আজকে 2025 সাল, তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে। তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে। এদিকে সাবেক বিডিআর জওয়ানদের জামিন শুনানির খবর নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। আদালত জামিন আদেশ দেওয়ার পর আবেগে আপ্লুত হয়ে সন্তুষ্টি জানান তারা। আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম, আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। খালাস ছিল 13 সাল থেকে, তারপরে 2023 সালের সেপ্টেম্বরের 7 তারিখে উনি মারা যান। 16 বছর কষ্টের ফল সুখেরই আসছে, খুশির খবর, কিন্তু বাবাকে কাছে পেলাম না। আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অধিকার রক্ষায় প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু দেশের সীমানা সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ। পূর্বের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উত্তেজনা, আলোচনা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিচ্ছে। গুলি, মারামারি ও বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এবং সিনিয়র সচিব রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে 137তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘন করলেও আগের সরকার চুপ থাকত, এখন সেটা হচ্ছে না।
এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠক হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সেখানেই চাঁপাইনবাবগঞ্জ ইস্যু সহ নানা বিষয়ের সুরাহা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ছোটখাটো এ সময় ভূমি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এ সেক্টরে হয়রানির বহু অভিযোগ, আর দুর্নীতি এখন দেশের প্রধান সমস্যা। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনও পড়তে পারেনি ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। মূলত সে কারণেই ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন। সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে মনে করছেন তারা। বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দুদেশ নয়, ভুগতে হবে পুরো অঞ্চলকে। 15 বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত মন্তব্য করে নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টেছে অনেক কিছু। সেই বদলের সারথি যেমন দেশের মানুষ, তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও। 5 আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু। সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা, বরং সীমান্তে শিশুসহ নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও। সবশেষ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ। ফলাফল, ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব। এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সাড়া দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের। ভারতের দিকে এই গণ অভ্যুত্থানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে, এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আড়ষ্টতার মধ্যে পড়েছে। যেমন ধরুন, তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন, ভারতেতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে। বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে। প্রায় 4 দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার। বলছিলেন, গত 5 দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত। গেল 15 বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা। এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে। There were good relations when there was a Sheikh Hasina government, but let's see if there were any other democratically elected government. চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের। তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারা। আগস্টের পরও অস্থিরতা কাটাতে ভারতের প্রচেষ্টা দেখেনি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে। আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময়। ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নতুন একটা আত্মমর্যাদার বোধ তাদের মধ্যে এসছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে, সেই কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব।
প্রতিবেশী বদলের সুযোগ নেই, তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। এবং এই ডিফারেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় দেশটির সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মার্সেলো কার্লোস সেসা। ডক্টর ইউনুস বলেন, ফুটবলের মাধ্যমে বাংলাদেশের সাথে আর্জেন্টিনার আবেগঘন একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। বিনিয়োগ, তুলা এবং জ্বালানি খাতে বাণিজ্যের সম্ভাবনাগুলো খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে বাংলাদেশের দূতাবাস স্থাপনের অনুরোধ জানিয়েছেন মার্সেলো কার্লোস সেসা। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার বিদায়ী হাই কমিশনার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাডিয়া সিম্পসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় আগামী আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে নাডিয়া সিম্পসনকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। নাডিয়া সিম্পসনও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্মের এমডির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। সমন জারির পরও এই দুজন আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 4,14,00,000 টাকার চেক ডিজনার হওয়ায় মামলাটি করেছে আইএফআইসি ব্যাংক। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে 4,14,00,000 টাকা ঋণ নেয়। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি গত বছরের 4 সেপ্টেম্বর ব্যাংকে 2টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সাড়া না পেয়ে 15 ডিসেম্বর আদালতে মামলা করে ব্যাংক। সাকিব সহ 4 জনকে আসামি করা হয়। 18 ডিসেম্বর তাদের নামে সমন জারি করা হয়। রোববার ফার্মের পরিচালক ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। আর সাকিব আল হাসান ও ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম। আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। গ্রেপ্তার আদেশ বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য আদালত 24 মার্চ দিন ঠিক করেছেন। ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন ঋণগ্রহীত, যে একজন ডিফল্টার হয়। আদেশের বিষয়ে সাকিবের আইনজীবী বা তার কোম্পানির কারো বক্তব্য পাওয়া যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময় দুদক কর্মকর্তারা ওই বাসা থেকে 16,25,000 টাকা ও কিছু কাগজপত্র জব্দ করেছেন। দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে এসকে সুরের ধানমন্ডির বাসায় এই অভিযান চালানো হয়। রোববার সকাল 11টা থেকে শুরু হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর ধানমন্ডি বাসায় অভিযান। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে প্রায় 5 ঘন্টা ধরে চলে তল্লাশি। সংস্থাটির পরিচালক জানান, সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে করা মামলায় 14 জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করে দুদক। সেই ধারাবাহিকতায় তার বাসায় অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালানো হয়। অভিযান শেষে দুদক পরিচালক জানান, নগদ 16,25,000 টাকা ছাড়াও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এছাড়া ফিক্সড ডিপোজিটের 4,45,00,000 টাকার ডকুমেন্ট পেয়েছে দুদক। সঞ্চয়পত্র অনুযায়ী বাকি অর্থের তদন্ত করবে দুদক। 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ
প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। 2016 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে এসকে সুর চৌধুরীকে। দুদক সূত্র জানায়, রিজার্ভ কেলেঙ্কারির ঘটনা চাপা দিতে এসকে সুর চৌধুরীর বড় ভূমিকা ছিল। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুদকের হাতে, যা খতিয়ে দেখতে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছলে নির্বাচন আয়োজন করা কঠিন হবে, এ মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানেই শফিকুল আলম বলেন, সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সংস্কার কাজ সম্পন্নে একমত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে, এমনটা জানিয়েছেন প্রেস সচিব। বলেন, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যৌক্তিক উল্লেখ করেন শফিকুল আলম। জানান, প্রতিবেশী দেশগুলোর প্রেক্ষাপট বিবেচনা করেই ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত। বলেন, আওয়ামী লীগ সরকার 15 বছর ধরে ফসল উৎপাদন নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। বছরের পর বছর উৎপাদন বৃদ্ধির কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি ছিল উল্টো। সেই কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। তো আমরা খুব সিরিয়াসলি ইন্টারিম গভর্নমেন্ট ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটিটা রেস্টোর করতে হচ্ছে। আর ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি রেস্টোর করতে হলে আপনার দেশের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। বিকজ আপনি যেই ঋণ ওনারা করে যাচ্ছেন সেই ঋণের টাকা তো আমাদের দিতে হচ্ছে, এই দায় তো আমার নিতে হচ্ছে। যেগুলো দরকার সেই সমস্ত প্রজেক্ট নিচ্ছেন, এবং ওই যে ঋণের টাকা সেটা কে দিতে হচ্ছে? বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষকেই তো দিতে হচ্ছে। আবার ওনারা বড় বড় কথা বলেন, চোর ইকোনমিক করে গেছেন, আবার বড় বড় কথা বলেন। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই সম্মাদেশ ইনভেস্টররা যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় এবং তাদেরকে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া যায় বাংলাদেশের অন্তর্গত এই সম্মেলনে। মোস্তফা মল্লিক, আমি চ্যানেলে কাজ করি। আপনি যে শেষ শব্দটি বললেন, আসলে ওখান থেকে শুরু করি। এটা আসলে ব্যবসায়ীদের অনেক বড় ধরনের প্ল্যাটফর্ম, এবং যতদূর জেনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন বলে আমরা জেনেছি। মোটা দাগে যদি আপনাকে আসলে এভাবে প্রশ্ন করি যে এক্ষেত্রে বাংলাদেশের আসলে আহ্বান কি থাকবে, নিশ্চয়ই আপনারা একটু আগে যেটা বলছিলেন, এক বাক্যে অথবা ছোট করে যদি একটু বলতেন, কমপ্লিট সেন্টেন্সে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন দেশের যখন রাষ্ট্রদূত বা বিভিন্ন বিনিয়োগকারীরা যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এই নিকট অতীতে, এর মধ্যে সবার কাছে ওনার একটা কমন আহ্বান ছিল যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশে ব্যবসায় আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে। মোটা দাগে যদি আপনি সংক্ষেপে বা এক বাক্যে জানতে চান। কোনো রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলেন, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানিয়েছেন সিইসি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। জানায়, এই মুহূর্তে দেশে মোট ভোটার 12,36,83,512। তালিকায় নতুন ভোটার প্রায় 18 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি।
এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক। ডিসেম্বরের মধ্যে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি। কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছি, মাঠে নামাচ্ছি। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড to ensure a free, fair and credible election. চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। এই বিষয়ে সিইসি জানান, কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না, কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাজ করবে আইন মেনেই। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন 65,000 কর্মকর্তা কর্মী। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও সরকারের হস্তক্ষেপে মূলধারার গণমাধ্যম সঠিক পথে চলতে পারেনি। এ কারণেই মানুষ তথ্যের জন্য সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভরশীল হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, এতদিন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমার বেড়াজালে নানাভাবে নির্যাতন করা হয়েছে গণমাধ্যম কর্মীদের। বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। তাই অচিরেই সাংবাদিকদের সব রকম নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রভাব, সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ, মামলা মোকদ্দমা আইন দিয়ে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা। দীর্ঘ 15 মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় কার্যকর হল যুদ্ধবিরতি। প্রায় 3 ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার বেলা 11:15 থেকে শুরু হয় যুদ্ধবিরতি। নজিরবিহীন আনন্দ উল্লাসে রূপ নেয় গাজার পথে এবং প্রান্তর। আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান ফিলিস্তিনিরা। কোনো বুলেট বোমার শব্দ কিংবা মানুষের আর্তনাদ নয়, গাজার রাস্তায় রাস্তায় আজ শুধুই আনন্দ আর উল্লাস। যেন গোলাবারুদে ধূসর হয়ে যাওয়া উপত্যকায় প্রাণ ফিরে এলো আরও একবার। থামলো 470 দিন ধরে চলা ইতিহাসের নিষ্ঠুরতম নির্মমতা। যুদ্ধবিরতির খবর শুনে রাস্তায় নামেন সাধারণ ফিলিস্তিনিরা। কেউ হারিয়েছেন পরিবার, কেউ আবার খুইয়েছেন বন্ধু। এমন মানুষের সমাগমে মুখরিত হয় অবরুদ্ধ উপত্যকা। স্বজন হারানোর বেদনা নিয়েই উদযাপনে যোগ দেন তারা। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। সব ভয় ভীতি শঙ্কা উড়িয়ে দিয়ে এই আনন্দ উল্লাসে যোগ দেয় হামাস সদস্যরাও। আজ আমরা উত্তরে ফিরছি, গোটা পৃথিবী এটার সাক্ষী। কাল আমরা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ফিরতে পারবো ইনশাল্লাহ। আমরা ইয়াফা, হাইফা, রামলাতে ফিরবো। আল্লাহ চাইলে উদযাপন করতে করতে আমরা জেরুজালেমেও ফেরত যেতে পারবো। কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ দমাতে পারবে না। আমরা ধৈর্যশীল। সত্যি বলতে এটা অবর্ণনীয় অনুভূতি। এটা আমাদের হৃদয় থেকে আসছে। শহীদদের পরিবারকে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ 15 মাস মৃত্যু, ক্ষুধা, রোগের সাথে যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সরে যেতে হয়েছে অন্যত্র, তবুও ছাড়েননি জন্মভূমি। যুদ্ধবিরতি কার্যকরের পর এবার নিজ বাসাতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ সরিয়েই খুঁজে ফিরছে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা।
যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি। বাড়ি না থাকলে সেখানে তাঁবু টাঙিয়ে থাকবো, কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয়। এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই। পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো। যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না। দ্রুতই সেখানে ফিরতে চাই, যেন ওদের মুখ আবারও দেখতে পাই। জানি আমার বাড়িটা আর নেই, কিন্তু তাও সেখানেই শান্তি। চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা, কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা ইসরায়েলে পাঠাতে দেরি করে হামাস, যে কারণে এই বিলম্ব। 3 ধাপে বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। প্রথম ধাপে উপত্যকা থেকে সরে গিয়ে বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা। বিনিময়ে মুক্তি দেয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের। অন্যদিকে প্রতি ইসরায়েলি জিম্মির বিনিময়ে 30 থেকে 50 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি। গাজার পুনর্গঠন আর স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে নেওয়া হবে এ পদক্ষেপ। এদিকে মুক্তির খবরে স্বস্তি বিরাজ করছে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মাঝেও। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। স্থানীয় সময়ে বিকেল 4টায় ইসরায়েলের কাছে তাদের হস্তান্তর করার কথা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। সেই 3 ইসরায়েলি নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিন মুক্তি পাচ্ছেন 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামারি, 31 বছর বয়সী ডরন স্ট্রেইন ব্রিচার ও 24 বছর বয়সী রোমি গোনেন। অন্যদিকে চুক্তি অনুযায়ী 3 ইসরায়েলি জিম্মির বিনিময়ে 95 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দিবে তেল আবিব। প্রথম ধাপে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস বলে উল্লেখ করা হয় চুক্তিতে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সাথে সাথেই গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী অসংখ্য ট্রাক। ইসরায়েলের দক্ষিণে কারেম শালেম ও উত্তরের জিকিম সীমান্ত দিয়ে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করছে 200-র বেশি ট্রাক। জাতিসংঘের খাদ্য সংস্থার এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ক্যান জাতীয় খাবার, আটা, জ্বালানি সহ জরুরি খাদ্যপণ্য। ত্রাণ প্রবেশ করেছে মিশর, জর্ডান ও ইসরায়েলের অন্যান্য সীমান্ত দিয়েও। কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি মোতাবেক প্রতিদিন ফিলিস্তিনে প্রবেশ করবে ত্রাণ সামগ্রীর 600টি ট্রাক। এর মাঝে 50টিতে থাকবে প্রয়োজনীয় জ্বালানি। এদিকে সবচেয়ে বেশি মানবেতর সময় কাটাচ্ছে গাজার উত্তরের বাসিন্দারা। এসব এলাকাগুলোয় প্রতিদিন পৌঁছাবে ত্রাণ ভর্তি 300 ট্রাক। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।